এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, বিনোদন অনলাইনের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৈশাখী আড্ডা সিজন 1 এর তৃতীয় পর্ব এবং আমাদের এই পর্বটা একদম অন্তিম পর্ব। তো আজকের এই পর্বে অনুষ্ঠানটিতে আমাদের সাথে আছে একজন বিশিষ্ট গায়িকা এবং তিনি হালিশহরে নাম করা, শুধু হালিশহর বলে না, বাংলারও স্বনামধন্য গায়িকা। তো তার সাথে পরিচয় করাবই, তার আগে এই অনুষ্ঠানটি সমস্তভাবে আমাদের স্পন্সর করছেন কলকাতা কুইজ লাইভ এবং ক্যাফে সহজপাঠ পরিষদ। এনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। এই মুহূর্তে আমাদের আড্ডার অনুষ্ঠানে উপস্থিত আছে, আমার সাথেই আছে প্রিয়াঙ্কনা শিলাদিত্য। তিনি একজন গায়িকা। নমস্কার, আপনাকে স্বাগত জানাই বৈশাখী আড্ডায়। আজকে আপনাদের এই অনুষ্ঠানটি এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তোমরা যারা এটাকে অর্গানাইজ করেছো তাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। খুব ভালো একটা পজিটিভ একটা দিক। তোমাদের মতন এরকম ইয়ং জেনারেশন এই ব্যাপারটাতে এগিয়ে আসলে আমার মনে হয় যে আগামী দিনগুলো আরো সুন্দর হবে। কারণ দিদি মনে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই নতুন জেনারেশনের মধ্যে বাঙালিয়ানা জিনিসটা চলে যাচ্ছে একদম, এবং এই কনসেপ্টটার উপর ভেবেই এই আড্ডা এই পডকাস্টটা আয়োজন করা হয়েছে। খুবই ভালো, ধন্যবাদ। তো আপনার সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের কিছু জানান। আমি তো ছোট্ট করে জানালাম, যদি আপনার সম্পর্কে যদি ইন্ট্রোডাকশন যদি একটু দেন দর্শকদের। নমস্কার, আমি প্রিয়াঙ্কনা। আমি কি আগে সবার আগে হচ্ছে আমি একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, এবং তার পাশাপাশি আরো অনেকগুলো পালক যুক্ত হয়েছে। তার মধ্যে একটা এখন আমরা একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছি। তার পাশাপাশি আমি মা, তার পাশাপাশি আমি একজনের মেয়ে। আমার বাবা কয়েকদিন আগেই গত হয়েছেন। তোমার বাবা একজন স্বনামধন্য সঙ্গীতকার ছিলেন। তা আমি যাই হোক, কিছুদিন আগেই ঘটনাটা ঘটার পর আমি একটু মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। তো সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন করতে হয়। তো আমাদের জীবনযাত্রাতে কোনো সময় কারোর জন্য থেমে থাকে না, আমাদের এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের কাজের প্রেরণা এবং আমাদের আরো ভালো কাজ করতে হবে। তার পাশাপাশি আমাদের যে সমস্ত কর্তব্যগুলো আমরা করি, আমরা সমাজবদ্ধ জীব, তো সমাজের বিভিন্ন কর্তব্য থাকে, সেগুলোর মধ্যে আমাদেরকে আরো অ্যাক্টিভলি পারফরমেন্স করতে হবে। আমরা যদি বলি আমরা এই রঙ্গমঞ্চের প্রত্যেকে একজন অভিনেতা অভিনেত্রী, তো আমরা আমাদের যেটুকু সময়ের জন্য আমরা এখানে এসেছি, সেখানে আমাদের যেটুকু কাজ দিয়ে ঈশ্বর পাঠিয়েছেন, এই পুরোটাকে আমাদেরকে একদম যথোপযুক্ত ভাবে আমাদের কমপ্লিট করে তবে আমাদের এখান থেকে যেতে হবে। তো সেই জন্যই যে কাজ নিয়ে আমি এখানে এসেছি, ক্যাফে সহজপাঠ, আমার একটা ভাবনা ছিল যেহেতু আমি লোকগান গাই, লোকগানটা আমি খুব ভালোবাসি গাইতে, আমি শান্তিনিকেতনে খুব যাতায়াত করি। সেই কারণে আমার মনে হয়েছে যে আমাদের হালিশহরের বুকে যদি একটু শান্তিনিকেতন গড়ে তোলা যায় তাহলে আমার ভালো লাগবে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি এটার সঙ্গে থাকি। আর রবীন্দ্রনাথকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ছোটবেলা থেকে রাবীন্দ্রিক পরিবেশে বড় হওয়া, বাবা একজন রবীন্দ্রনাথের কি বলবো ভক্ত অনুরাগী ছিলেন। বাবা গানটাও শিখেছেন প্রথমে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, সুচিত্রা মিত্র স্টুডেন্ট ছিলেন, এবং তারপরে যেটা হয়েছে যে খুব ভালো করে একটা সেই রকম একটা পরিবেশের সঙ্গে আমি আর কি একত্রিত হয়ে গেছি। তারপরে আমার মনে হয়েছে যে আমি যদি কোনো কিছু আর কি করার ভাবনা করি তাহলে সেখানে অবশ্যই এই ছাপটাকে আমি রাখার চেষ্টা করব। তো আমার পাশাপাশি যে বা যাদের সহযোগিতা না হলে আমি এখানে কখনো পৌঁছাতে পারতাম না। আমার সঙ্গে আছেন দাদা বিশ্বজিৎ আমাকে ভীষণভাবে এই বিষয়টাকে সহযোগিতা করেছে বলে আমি এত বড় একটা কর্মকাণ্ড আরো সুন্দরভাবে করতে পারছি। কেননা অনেকেই আমাকে প্রশ্ন করে, আমি একেবারে যদি শিল্পী হয়ে থাকি, সঙ্গীত শিল্পী, তাহলে পাশাপাশি আমি ব্যবসা কি করে সামলাই? অবশ্যই এটা একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে বলতে হয় যে এটা কখনো নিজে একা একা সামলানো যায় না। এটার জন্য একজন ভালো
যিনি এই বিষয়টাতে দক্ষ, সেরকম মানুষের সহযোগিতা যদি না পাওয়া যায় তাহলে কখনোই আমরা এই বিষয়ে এগোতে পারি না। তো সবটা মিলেমিশে আমাদের পথ চলতে হবে, পথ চলছি, এবং আগামী দিনে আরো অনেক কিছু করার ভাবনা রয়েছে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। লোকগান তিনি এগিয়ে যান, হঠাৎ ভাবনা লোকগান, তাই এখন তো সবাই ফিউশন মিউজিক করে, এখন বাংলায় বিভিন্ন ধরনের গান, হঠাৎ লোকগানটাই কেন? আসলে আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই বললাম রবীন্দ্রনাথের গানের প্রতি একটু ছোটবেলা থেকে সেই ভালোবাসা। আর রবীন্দ্রনাথের গানকে যারা ভালোবাসে তার পাশাপাশি তারা তারা বাউল, লোকগান, কীর্তন এগুলোকে তারা ভালোবাসবেই, তার কারণ ওদের সাবজেক্টের মধ্যেই রয়েছে। তার সেরকম যেরকম বাউল গান করতে গেলে বাউল সংঘ করা, বাউলদের ওখানে গিয়ে থাকা, টাইম কাটানো, বা তাদের কাছ থেকে গুরুমুখী বিদ্যা, তো ওখানে গুরু কাছ থেকে সোজা বসে জিনিসগুলো আত্মস্থ না করলে পরে এগুলো হয় না। সেরকম মনে হয়েছে আবার একাডেমিক দিকটাও দেখতে হয়, সে কারণে ওটাকে নিয়ে পড়াশোনা করা। এই দুটো দিক মেনটেন করেই। আর যখন আমি প্রথম ভক্তিগীতি গাইতাম, বেশ কিছু বছর আমি নিজেকে আড়াল করে রেখেছিলাম ডিউ টু আমার কিছু পারিবারিক কারণে। তখন আমি ভক্তিগীতি যখন গাইতাম, ভক্তিগীতির পাশাপাশি আমি কীর্তন গাইতাম। আচ্ছা, তো তখন দেখেছি মানুষ আমাকে খুব অ্যাপ্রিসিয়েশন করছে, এবং মানুষের ভালোবাসা পেয়েছি বলে আমার মনে হয়েছে আমি এবার লোকগানটাকে আমার সাবজেক্ট হিসেবে নিতে পারি। এবং লোকগান যখন আমি মঞ্চে পারফরমেন্স করি তখন দেখি মানুষ ভীষণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। হয়তো তাদের ভালো লেগেছে আমার গায়কী বা আমার কণ্ঠস্বরের মধ্যে, তারা সেই ফ্লেভারটা খুঁজে পেয়েছে যেটা একজন লোকসঙ্গীত শিল্পীর ক্ষেত্রে দরকার হয়। একদম একদম। সেটাই বলবো যে তবুও ভালো, মন্দের ভালো যে জেনারেশন তবুও ফিউশনের মধ্যে দিয়ে লোকগান শুনছে। নাহলে একটা সময় মাঝখানে এমন একটা সময় গেছে যখন লোকগান বা পল্লী গীতিকে মানুষে খুব নিচু দরজা দিত। এখন তো তাও সেই জায়গাটাকে ছাপিয়ে এসে এখন জেনারেশনটা দেখছি এখন আগে যে গানগুলো হতো হ্যাঁ সেগুলোই এখন রিমেক ভার্সন হচ্ছে, এবং এটা সংস্কৃতিটাও রক্ষা হচ্ছে। একদিকে যেরকম ধরো ধরো যেরকম ছিল আগেকার দিনে পুরাতনী যে সমস্ত গান বাজনা যেগুলো ছিল, যেমন আমাদের যে সমস্ত মানে দিকপাল শিল্পীরা যারা ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে, সুলেখ চৌধুরী থেকে শুরু করে আরো যারা লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এই যে যারা এই ধরনের গানের সাথে যখন একটা সময় জড়িত ছিল সবাই, তখন মানুষে কি করতো যে একে অন্যকে অনুকরণ করার চেষ্টা করতো, নিজস্বতা থেকে হারিয়ে যেত। মানে ট্রেন্ডিং এর একটা বিষয় থাকে এখন, লোকে এখন ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখন দেখা যায় ঘরে ঘরে সিঙ্গার বলতে গেলে। কারণ এখন হাতে একটা মোবাইল ফোন আর একটা রেকর্ডার মাইক থাকলেই লোকে এখন রিমিক্স ভার্সন বানাচ্ছে, মানে গানটাও রিমিক্স হচ্ছে। তো এই ক্ষেত্রে কি কোনো দিক থেকে মনে হচ্ছে না যে তাদের যে ট্যালেন্টটা আছে, ট্যালেন্টটা কি অন্যদিকে ব্যবহার হচ্ছে? অবশ্যই এটা একটা বড় অবক্ষয়। এই কারণে অবক্ষয় বলবো, দেখো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যায় আমি আগেই বলে নিচ্ছি, অনেক দর্শক আছেন যারা আমার সাথে সহমত নাও হতে পারেন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এবার আমি এটাই তুলে ধরতে চাইছি যে দেখো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার যুগে এখন যেমন পপুলারিটি পাওয়াটা কেমন খুব সোজা, তেমন নিজেকে ধরে রাখা, মানে আমি বলতে চাইছি যে আমি তখনই একজন ভালো সাকসেসফুল পার্সন হব যখন কিনা আমি আমার এই জার্নির যে কনসিস্টেন্সিটা সেটাও ধরে রাখতে পারি। শুনে আমি একজন সিঙ্গারকে আমার খুব ভালো লাগলো, আমার অরিজিৎ সিং কে খুব ভালো লাগে, আমি অরিজিৎ সিং এর গান সারাদিন শুনি। এবার আমার যা ভিতর থেকে যা বেরোচ্ছে তা কিন্তু আমি বেরোচ্ছি না, অরিজিৎ সিং বেরোচ্ছে। আমি এই জিনিসটাতেই আমি বারবার করে প্রত্যেকে বলতে চাই যে তুমি সেই শিল্পীকে শোনো, সেই শিল্পীকে ভেতরে নাও, কিন্তু যেটা বার করবে সেটা যেন তুমি বেরো। মিউজিক ইন্ডাস্ট্রিতে মানে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও বলছি, এখন দেখা যাচ্ছে নতুন নতুন শিল্পীরা যারা উঠছেন, অনেকেই যে শিক্ষার অধ্যাবসায়, যে শিক্ষা, গানের যে শিক্ষা, সঙ্গীতের যে শিক্ষা, সেটা অনেকে না নিয়েই শুধু গলা আছে, শুনতে ভালো লাগে সেটা দেখে আসছে, এবং অনেকে নিয়েও নিচ্ছে। ব্যতিক্রম উদাহরণ না দেওয়াই ভালো, ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে কি আপনার কি মনে হয়, এটা তো এক্ষেত্রে কি শিক্ষা নিয়ে আসা উচিত না কিছুরই? দেখো সবকিছুই আমার মনে হয় ট্যালেন্ট তো ঈশ্বর প্রদত্ত থাকে, আর ট্যালেন্টের পাশাপাশি যদি তুমি সেটাকে কি বলবো মানে অধ্যাবসায়ের মধ্যে নিতে পারো, তাহলে তোমার সেখান থেকে যে ডেপথনেস আসবে, সেটা দিয়ে তুমি শুধু যে তুমি তো এখানে এসছো 5 বছরের জন্য না, তুমি তো এসছো একটা লং লিভ করতে। তুমি দেখে রাখো যারাই আজকের দিন দাঁড়িয়ে ওই জায়গায় পৌঁছেছে, তারা কিন্তু প্রত্যেকে শিখে এসছে, না শিখে শুধু শুনে শিখে
শুধু শুনে মানে শ্রুতিবিদ্যা দিয়ে কিন্তু কেউ ওই জায়গাটাতে পৌঁছাতে পারেনি। তুমি যে কোনো শিল্পী, যে কোনো বড় মাপের শিল্পী, সে আজকের দিনেই বলো কি আগের দিনেই বলো, যে কোনো শিল্পী, তারা প্রত্যেকে কিন্তু ধরো যদি গান নাও শিখে তার গলার জন্য এসেছেন, তারপরে কিন্তু সে ট্রেনিং নিয়েছে, চর্চাটা রাখা। এই চর্চাটা কিন্তু ভীষণভাবে দরকার গানের পাশাপাশি। শেখার চর্চা এগুলো চালিয়ে যেতে হবে। একদম, এটা একদম মানে একদম ভালো কথা বলেছে দিদি। বাঙালিয়ানা যেহেতু নববর্ষ, বাঙালিয়ানা অর্থ কি তোমার কাছে? বাঙালিয়ানা অর্থ, দেখো বাংলা এমন একটা জায়গা, এমন একটা রাজ্য যে কিন্তু সারা ভারতবর্ষকে একদিন পথ দেখিয়েছিল। তো কথাই আছে যে বাংলা যেটা আজকে ভাবছে, আগামী দিনে সেটা ভারতবর্ষ ভাববে, এরকমটাই কথিত আছে। কারণ না, আমরা স্পিরিচুয়ালি বলো বা দর্শনের দিক থেকে বলো, বা আমাদের যে একটা জিনগত যে বৈশিষ্ট্য রয়েছে, এটা আমার মনে হয় যে বাঙালিদের মধ্যে যে মেধা রয়েছে, যে প্রতিভা রয়েছে, সেটা অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো জাতির মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না। আমি বাঙালি হিসেবে খুব গর্ববোধ করি। আজকে আমাদের ন্যাশনাল অ্যান্থেম বলো, ন্যাশনাল সং যেটা রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র, একদিকে আমাদের রবীন্দ্রনাথ, হ্যাঁ, একদিকে আমাদের স্বামী বিবেকানন্দ, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, কোন দিকে না বাঙালি নেই? তাতে বাঙালি হিসেবে আমরা সবসময় গর্ববোধ করবো। বাড়িতে হ্যাঁ, সব থেকে বেশি কাকে ভয়? একটা সময় ছিল বাবাকে খুব ভয় পেতাম, এখন তো সেই সব অতীত হয়ে গেছে, বাবা আর নেই। আচ্ছা, আর ভয় পাওয়ার বিষয় নেই, কারণ বাবার কাছে ভীষণ ভয় পেতাম। অ্যাকচুয়ালি বাবা যখন টিচার হিসাবে বাবার কাছে যখন গান শিখতে বসতাম, আর রবীন্দ্রনাথের গান মানে হচ্ছে স্বরলিপি অনুকরণ করা। স্বরলিপিতে যেরকম ভাবে প্রতিটা সুরের ব্যবহার রয়েছে, ঠিক অ্যাজ ইট ইজ সেরকম না বসলে পরেই মার খেতে হতো। তো সেই একটা ভয় ছিল, গান গাইতে বসা মানে এবার আছে আতঙ্ক। তো সেই সব তো এখন অতীত হয়ে গেছে। আচ্ছা, আবদারের মানুষ আমাদের মানে কিছু চাইতেই পাওয়া যাবে বা প্রিয় ব্যক্তি? প্রিয় ব্যক্তি বলতে এখন এই মুহূর্তে ঈশ্বর ছাড়া তার কাউকে দেখতে পাচ্ছি না। কারণ না, প্রিয় মানুষ সবসময় যে তোমার সাথে থাকবে এমনটা নয়। সব মানুষই একভাবে কখনো কারোর জীবনে থাকে না, জীবন সবসময় পরিবর্তনশীল। তো এরকম আবদার মেটানোর জন্য আমি এখনো কাউকে সেভাবে পাইনি, নিজের আবদার নিজেই মেটাই। আচ্ছা আচ্ছা, বাঙালি খাবার ভালো লাগে? বাঙালি মানে আমি ভীষণ ভালোবাসি বাঙালি খাবার খেতে। ইনফ্যাক্ট আমি যখন বাইরে যাই, মানে ধরো বাইরে কোথাও কলকাতা সাইডে বা কোথাও গেলাম, আমি সবার আগে সার্চ করি, গুগল সার্চ করে দেখি কোথায় বাঙালি থালি পাওয়া যাবে। ওই থালির জন্য সারা রাজ্য ঘুরে বেড়াই। এবং ইভেন আমার এই শান্তিনিকেতনে যাওয়া এবং ওখানকার বিশেষ কিছু রিসোর্ট আছে যেখানে আমি খুব ভালোবাসি খেতে। আমার ওই বাঙালিদের সেই মানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে এরকম দেবে, আমার ওই জিনিসটা আমাকে ভীষণ ভালো লাগে, আমার খুব অ্যাট্রাক্ট করে জিনিসটা। র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করছি। তো প্রথম র্যাপিড ফায়ার থাকে, মাছ না মাংস? মাংস। ইলিশ না চিংড়ি? চিংড়ি। রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? রবীন্দ্রসঙ্গীত। পুজো না পয়লা বৈশাখ? পুজো। শুক্তো না ডাল না আলু ভাজা? শুক্তো। বাহ। আচ্ছা, মায়ের রান্না না বাইরের রেস্টুরেন্টে খাবার ভালো লাগে? অবভিয়াসলি মায়ের রান্না। আচ্ছা, মাটির চায়ের কাপ না ওই কাচের কাপ যেগুলো মাটি মাটি মাটি? ভালো উত্তর, পুরো বাঙালি আনার উত্তর। আচ্ছা, দুর্গাপুজোর প্যান্ডেল হপিং না অঞ্জলি দেওয়া? আগে অঞ্জলিটা দিতাম, এখনো হপিংটাই করি। নববর্ষে ঘুরতে যাওয়া না হালখাতা? আগে হালখাতা করতাম, এখন ঘুরতে যেতেই ভালো লাগে। এখন আগে হবে না, যেকোনো একটা চুজ করতে হবে। তাহলে 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 হবে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় নববর্ষ কেমন কাটতো? ছোটবেলায় ওই সবার হাত ধরে হালখাতা করতে যাওয়া, দোকানে দোকানে কটা মিষ্টির প্যাকেট হলো সেটা গোনা, বাড়িতে এসে দেখা কি কি মিষ্টি পেয়েছি এবং সেখান থেকে ভালো ভালো মিষ্টিগুলো খেয়ে নেওয়া। কিন্তু এখন এই জিনিসটা খুব কম দেখা যায়। একদমই। এখন তো মিষ্টির দোকানে আমি ভাবি মাঝে মাঝে মিষ্টির দোকানগুলো চলছে কি করে, প্রত্যেকে খালি মিষ্টি দিলেই বলে আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি ডায়েটে আছে, সুগার হয়ে যাবে, মিষ্টি খাবো না। এবার এই যে ব্যাপারটা আছে, আমি খালি তাই জন্য ভাবি যে তাহলে মিষ্টির দোকান চলছে কি করে। তুই কি বাঙালি কি ডায়েটের জন্য কি ভাত খাওয়া ছেড়ে দেবে, কি মনে হয়? না না, কখনোই না। ভেতো বাঙালি একবার না, সারাদিনে একবার অন্তত ভাত না খেলে চলবেই না। আচ্ছা, টক দই না মিষ্টি দই? মিষ্টি দই। বাহ। রসগোল্লা না পান্তুয়া? রসগোল্লা। আচ্ছা, ট্রাম না এই গরুর গাড়ি?
চড়তে কোনটা ভালো লাগে? গরুর গাড়ি চড়া হয়নি এখনো, চামটা তো মনে একবার চড়েছিলাম। যে কোনো একটা বল, যদি গরু গাড়ির সুযোগ পাও তাহলে কি কোনটা ভালো হবে? যদি একবার যদি ট্রাই করতে ভবিষ্যতে- চাই, আর যদি গরুর গাড়ি একদিন পাই একবার, তাহলে চড়ে এখন দেখার ইচ্ছা আছে। আচ্ছা, চামটা তো স্বাভাবিক চলা যেতেই পারে, কিন্তু গরুর গাড়িতে একটা ইউনিক ব্যাপার আছে। তো কোনটা চুজ করছো? আচ্ছা, গরুর গাড়ি। গরুর গাড়ি। আচ্ছা বাহ, আমাদের র্যাপিড ফায়ারটা এখানেই শেষ হলো। মানে ধাঁধার প্রশ্ন থাকবে, কিছু ধাঁধা আছে, একদম। ঠিক আছে? আগে আমি সাদা ছিলাম, হুম ঘরের কোণে ছিলাম চুপ, হুম। তিল মাখলেই রং বদলাই, হৃদে ফেলে দাও এক চুপ। আগে আমি সাদা ছিলাম। আরেকবার বলি, হ্যাঁ বলো। আগে আমি সাদা ছিলাম, হ্যাঁ, ঘরের কোণে ছিলাম চুপ, তিল মাখলে রং বদলাই, হৃদে ফেলে দাও এক চুপ। আমি পারবো না। কেয়ারের রং। ক্যালকাটা নাইট রাইডার্স, কালো আর একটা কেটে ছিল, মনে পড়ছে না, পারবো না পারবো না। আচ্ছা, আর কেকেআরের জার্সির রং হচ্ছিল বেগুনি, হ্যাঁ। আর উত্তরটা হবে হুম, দেখুন এই একদম সঠিক, এটা ছিল উত্তর। আচ্ছা, এবার পরের ধাঁধায় যাচ্ছে। হ্যাঁ। না মানুষ, হুম না জন্তু জানোয়ার, ঘরে রাখলে হয় আদর, ঘর পাহারা দিতে পারে, পেট ভরাতে কিছু খায় না, কে সে? সে মানুষও নয়, আবার জন্তু জানোয়ারও নয়, এদিকে আবার ঘরে রাখলে তাকে আদর করা হয়, আর ঘর পাহারা দিতেও সাহায্য করে, পেট ভরায়, কিছু খায় না, কে সে? কিন্তু পেট ভরায়। কিন্তু পেট ভরে, জন্তু জানোয়ার না, আবার আমরা তাকে আদরও করি। হুম হুম হুম, সযত্নে রাখি তাকে, ঘর বাড়ি পাহারা পাহারা দেয়। দেয়। সিসিটিভি। তার ভরসায় আমরা ঘরটাকে রেখে বেরিয়ে যাই। তালা। সঠিক উত্তর। অনেকটা হিন্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ধাঁধাটা থাকবে, মানে ধাঁধাটা অন্যরকম। সারাদিন আমি মুখে থাকি, তবু আমার মুখ কেউ দেখে না। আমি সারাদিন মুখের ভিতর থাকি, কিন্তু তবু আমার মুখ কেউ দেখে না। মুখের ভেতরে থাকে। হুম, জিভ। আর কি? দাঁত। সঠিক। আচ্ছা, এবার আমাদের ধাঁধার পর্ব এখানেই শেষ। এবার আরো একটি খেলা, আমাদের বাঙালিয়ানার খেলা, যেটা এই খেলাটা হচ্ছে হলো তোমার জীবনের একটা যে কোনো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা 30 সেকেন্ডের মতো অথবা 40 সেকেন্ডের মতো, যাই হোক হোয়াট এভার, তো সেটা পুরোপুরি বাংলা শব্দে বলতে হবে, পুরোপুরি প্রত্যেকটা শব্দ বাংলায় হতে হবে, একটাও কোনো বিদেশি শব্দ থাকবে না। আমার জীবনের কোনো একটা ঘটনা যেটাকে পুরোপুরি বাংলায় বর্ণনা করিতে হইবে। হ্যাঁ, করিতে হইবে। এটা কি সাধু ভাষায় না চলতি ভাষায় বললেও হবে? সাধু চলিত যাই হোক, কিন্তু বলতে হবে আমাকে, নি কোন ঘটনা বলিব? বানানো ঘটনা বলা যাবে না, বানানো যাহা ঘটনা? বলিবা সত্য বলিবা। এই যে সত্যই তো বলবো, কিন্তু বলিবটা কি এটাই বুঝতে পারছি না। যা কিছু, দার্জিলিং ভ্রমণও হতে পারে, কিন্তু এটা হবে না, দার্জিলিংটা যেহেতু আমি বলে দিয়েছি। আচ্ছা, তাহলে অন্য কোনো একটা ভ্রমণ কাহিনীও বলা যেতে পারে, তাই তো? ভ্রমণ, যা খুশি। আচ্ছা, তবু বলতে হবে, তাই একটা কিছু বলি। তো এই গল্পটা হচ্ছে, তখন আমি অনেক ছোট। আমি আমার একটা অন্যরকম অভিজ্ঞতার কথা বলি, যেটা হয়তো বাচ্চারা যেরকম করে আর কি। হুম, বাচ্চারা ছোটবেলায় অনেক রকম কিছু চায়, ভালোবাসে করতে, তখন সে তার বাবা মার কাছ থেকে সেটাই আশা করে। তো আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। যখন আমি ছোট ছিলাম, আমাকে যখন মা যখন আমাকে স্টেজে নিয়ে যেত, একটা বলতে থাকো একটা একটা। মঞ্চে নিয়ে যেত গান গাইতে, তখন আমি মার কাছে বায়না করতাম, মা তুমি আমার হাত ধরে দাঁড়িয়ে থাকো, না হলে আমি গান গাইবো না। খুবই সাধারণ একটা কথা। 30 সেকেন্ড হলো কি? এখনো হয়নি। এইটা বড় করতে হবে তো, এবার বড় বলার জন্য বড় গল্প লাগবে। তাই বড় গল্পটাই তো মনে পড়ছে না। তো মা তখন আমার হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকতো এবং আমাকে সাহস জোগাতো, তুই গান কর, আমি তোর পাশে দাঁড়িয়ে আছি, এরকমই। মায়ের হাতে কি ছিল?
মার হাতে কিছুই ছিল না, দরকার হলে মা আমাকে হারমোনিয়ামটা বাজিয়ে দিত এবং আমি মার পাশে বসে সুন্দর করে গান গাইতাম। যখন মঞ্চে উঠতে গান গাওয়ার জন্য তোমার হাতে কি ছিল? আমার হাতে মাইক্রোফোন। দুটো। আচ্ছা, মাইক্রোফোনের বাংলাটা কি হবে? এটা তো কখনো ভাবিনি। গান গাওয়ার যন্ত্র হতে পারে। গান গাবার যন্ত্র, আচ্ছা দুটো। আচ্ছা, হয়ে গেল। আর আরো বলতে হবে? এই রে, সত্যি সত্যি। সেই সময় যোগাযোগের জন্য হাতে কোনো বস্তু ছিল? সেই সময় যোগাযোগের জন্য হাতে যোগাযোগ কোনো মাধ্যমে? রকমের কোনো যন্ত্র ছিল না। তখন যোগাযোগ মাধ্যম এখনকার মতন এত সুন্দরও ছিল না। এখন যেরকম সমাজ মাধ্যম এসেছে, তখন তো কোনো সমাজ মাধ্যম ছিল না। তাছাড়াও এমন কোনো যন্ত্র ছিল না যেরকম দূরাভাষ যন্ত্র বা কিছু, সেগুলো কিছুই ছিল না। তখন শুধুমাত্র যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল হচ্ছে চিঠি। যখন আমরা ছোটবেলায় দেখেছি, তখন আমাদের ডাক ঘরে যেতে হতো এবং সেখান থেকে চিঠি সংগ্রহ করে নিয়ে এসে পড়ে আবার লিখে আবার ডাকঘরে জমা দিতে হতো। চেষ্টা করলাম আচ্ছা, বাংলায় এতে বলার। বেশি বাড়ালাম না, কারণ জিনিসটা অনেক জটিল হয়ে গেছে, অনেক কিছু বানিয়ে বলতে হচ্ছে এবং অনেকটা কষ্ট করতে হচ্ছে, কারণ আমরা চাই না আমাদের অতিথি কোনো কষ্ট পাক। ঠিক আছে, একদম। দুটো ভুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু বিদেশি শব্দ হয়েছে তাই একটা শাস্তি আছে। আচ্ছা, শাস্তিটা শেষেই করি। একদম একদম। আচ্ছা আচ্ছা, এবার শেষ খেলা, বাঙালিয়ানার শেষ খেলা। কিছু আমরা পচলতি বলে থাকি কিছু ইংরেজি শব্দ, তো সেগুলোর বাংলা শব্দ মানে বাংলা অর্থটা বলতে হবে। হুম। শুরু করছি, ঠিক আছে? প্রথম ইংরেজি শব্দ হচ্ছে হলো সারপ্রাইজ। আশ্চর্য। ঠিক। আচ্ছা, কনফিউজড। ভেবা চাকা খাওয়া আর কি। ভেবাচাকা, বিভ্রান্ত। বিভ্রান্ত। আচ্ছা, তাও ঠিক আছে। রিল্যাক্স। আরাম। এবার গসিপ। এই যে পরনিন্দা পরচর্চা আর কি। স্মার্ট। একটা ব্যক্তিত্ব থাকবে এরকম। স্মার্টকে কি বলা যেতে পারে? বুদ্ধিমান। ঠিক। আচ্ছা, প্রবলেম। সমস্যা। আইডিয়া। বুদ্ধি। কোন একটা হঠাৎ করে এটা কোনো কিছু, বুদ্ধিকেই তো আইডিয়া বলছে, মানে একটা আইডিয়া আসলো, এটা মানে একটা সম্পর্কে কিছু একটা ভাবলে এটাকে কি বলে? ভাবনা। ভাবনা। না, এটা সম্পর্কে একটা কি প্রয়োজন? একটা ধারণা। আইডিয়া মানে ধারণা। মেমোরি। স্মৃতি। ড্রিম। স্বপ্ন। স্মাইল। হাসি। সিক্রেট। পদ্ধতি। সিক্রেট। ও সিক্রেট, আচ্ছা, যেটা গোপনীয়। আচ্ছা, বোরিং। এইটা হচ্ছে একেবারে কি আর বলবো, ভীষণ খারাপ লাগছে, আর ভালো লাগছে না বিষয়টা এরকম। কি বলবো? মানে সঠিক শব্দটা। বিরক্ত। একদম সঠিক। অনুষ্ঠানটা এখানেই শেষ হলো। শুধু শেষ না, যেহেতু শাস্তি মাফ তো হবে না, শাস্তিও থাকবে, তাই তোমার প্রিয় যে কোনো একটি গান যদি। হ্যাঁ, প্রিয় গান তো অনেক আছে, তার মধ্যে যে গানটা তোমার নতুন নতুন গান। যেহেতু তোমার মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পেজও আছে এবং ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার নাম প্রিয়াঙ্কনা শিলাদীপ্ত দিয়ে। আমি রিসেন্টলি দুটো গান আমার পরপর 2 মাসে, মানে আগের গত মাসে আমার একটা গান রিলিজ হয়েছে, সেটা আমার নিজের লেখা, নিজের সুরে। এবং এই মাসে যে গানটি রিলিজ হয়েছে সেটাই হচ্ছে শাহাবুল করিমের একটি পপুলার একটি লোকগান, সেটাকে আমি আবার নতুন করে করেছি। তুমি কোনটা শোনাবে আমাদের দর্শকদের সামনে? বললে দুটোই শোনাতে পারি। কিছু লাইন করে, 4 লাইন করে। প্রথমে আমি আমার নিজের লেখাটাই শোনাই। হ্যাঁ, নিজের লেখা, নিজের একটি লোকগানের, প্রচলিত লোকগানের সুর থেকে নিয়ে একটি গান করা, সেটাই আমি আগে গাইছি। এটা পুরোপুরি একটি বসন্তের উপরে এবং রঙের ওপরে প্রেমের গান তো বটেই। রাঙা মাটির পথে চল, তোর মনের কথা মোরে বল, তোর লাগি মোর বুকের ভেতর বাজলো রে মাদল।
রাঙা মাটির পথে চল তোর মনের কথা মোরে বল, তোর লাগি মোরে বুকের ভেতরে বাজলো রে মাদল, দিগদা দিতাঙ্গে তালে বাজলো মাদল তালে তালে। তোকে নিয়ে যাব বাপের ঘরে রে, তোকে নিয়ে যাব বাপের ঘর, রাঙা মাটির পথে চল তোর মনের কথা মোরে বল, তোর লাগি মোর বুকের ভেতর ভাজলো রে মাদল। অসাধারণ হয়েছে, অসাধারণ গলা। এটা নিজের লেখা নিজে সুরে। আমি দেখো অসাধারণ জানি না, আমি আমার মতন করে গাইছি, বললাম আমার গান, আমি আমার মতন আমার গলায় অনুযায়ী গেয়েছি। নেক্সট গানটি আমি শোনাচ্ছি, যেটা এই মাসে রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেল থেকে, শাহ আব্দুল করিমের একটি খুব সুন্দর একটি আত্মতত্ত্বের গান। এবং এই গানের মধ্যে দিয়ে উনি যে মেসেজটি দিয়েছেন, আমি বলবো এটা প্রত্যেকের জীবনে একটা দর্শন হওয়া উচিত। গানটা আমি প্রত্যেকে শুনতে বলবো, যারা তোমার মাধ্যমে আমাকে দেখছে তাদের বলবো যে গানটা একবার হলো একটু শুনুন। অবশ্যই গানের নাম অনেক শিল্পী, হ্যাঁ, সুজন কান্ডারি গানের নামটি, আমি গিয়ে একটু শোনাচ্ছি। তুমি সুজন কান্ডারি নৌকার, সুজন কান্ডারি নৌকার, সাবধানে চালাও, মহাজনে বানায় আছে ময়ূর পঙ্খী নাও, মহাজনে বানায় আছে ময়ূর পঙ্খী নাও, বাইছা বাইছা পাই তুলিয়া নাওখানি সাজাও, চোখ বুঝিয়া ছাড়ো নৌকা যাইতে সোনার গাঁও, তুমি সুজন কান্ডারি নৌকার, সুজন কান্ডারি নৌকার, সাবধানে চালাও, মহাজনে বানায় আছে ময়ূর পঙ্খী নাও, মহাজনে বানায় আছে ময়ূর পঙ্খী নাও। এই গানের যে কথাটা, ভাবনাটা একটু বলছি, আমাদের একটু জীবন চলার দর্শন, এটা একটু বলে দিতে চাই আমি গানটা। বিষয়টা হচ্ছে যে যখন আমরা বলছি, আমরা যদি আমাদের জীবনটা যদি ধরো আমরা যদি সেই মাঝি হই, আমাদের জীবনটা যদি একটা নৌকার মতন হয়, তবে আমাদের এই জীবনটা চলার জন্য আমাদের, তুমি সুজন কান্ডারি নৌকার সাবধানে চালাও, মহাজন বলতে ঈশ্বর বানিয়েছেন এই ময়ূরপঙ্খী নৌকাটাকেই, মহাজন মানে ঈশ্বর এটাকে তৈরি করেছেন। বলছে বাইছা বাইছা পাইক তুলিয়া, মানে যাদেরকে তুমি তোমার জীবনের সাথে যুক্ত করবে তাদেরকে খুব বেছে বেছে তোলো, এবং চোখ বুঝিয়া ছাড়ো নৌকা যাইতে সোনার গাঁও। তুমি যদি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে হয়, তাহলে তোমার আশপাশের মানুষগুলোকে খুব বেছে বেছে তোমাকে চুজ করতে হবে। যদি তুমি মনে করো তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে চাইছো, তাহলে তোমাকে কিন্তু চুজ করে নিতে হবে তুমি কার সাথে চলবে আর কার সাথে চলবে না, কে তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কে তোমাকে পিছিয়ে দেবে, এইটা নির্ণয় কিন্তু তোমাকে নিজেকে করতে হবে। আর সবার উপরে বিশ্বাস রাখতে হচ্ছে ঈশ্বরের উপরে। তো এই যে জীবন দর্শনের কথা, আমি পুরো গানটা না, খালি প্রথম লাইনটা বললাম, তো ভীষণ ভালো একটি মেসেজ এই গানটির মধ্যে। সেই জন্য আমার মনে হয়েছে এই গানটি অতটা প্রচারিত নয়, তবু আমার মনে হয়েছে এই গানটিকে মানুষের প্রচারে আলো আনা দরকার। যারা জানে, লোকগান নিয়ে চর্চা করে তারা জানে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই গানটা পৌঁছানোর জন্য এই গানটা আমার নতুন করে রেকর্ডিং করা। আমি বলবো আপনারা যারা যারা দেখছেন এই গানটা অবশ্যই শুনুন, অসাধারণ গান। এখানে দু চারটে লাইন শোনার পর তো অবশ্যই আমার দেখতে ইচ্ছা করছে এখনই। তো উপরে লেখা উঠছে চ্যানেলের নাম, তোমরা সবাই গিয়ে সাবস্ক্রাইব করো, আর আরো ভিডিও দেখতে পারবে এরকমই গানের উপরে বেস করে। আর বাংলার লোকগীতি হলো বাংলার নিজস্ব সঙ্গীত, এটা আমাদের বাংলার নিজস্ব সঙ্গীত, এর জন্য আমরা গর্ববোধ করি, এটা আমাদের নিজস্ব সঙ্গীত। কীর্তন হচ্ছে আমাদের সব থেকে প্রাচীন বাংলার গান। আচ্ছা, কীর্তনের থেকেই আমাদের বাংলার গানের উৎপত্তি হয়েছে। মানে বাংলার যদি প্রাচীন সঙ্গীত বলতে হয় তাহলে কিন্তু সেটা কীর্তন, এবং আমরা সেই চৈতন্য মহাপ্রভুর আমলে সেটা দেখেছি। এবং এটা হয়তো অনেকে জানেন কি জানেন আমি জানি না, এটা আমার গুরুর থেকে আমার জানা, যে এই যে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের যে রাষ্ট্রে যে জয় হে যে কথাটি রয়েছে, যে সুরের যেটা রয়েছে, সেটা কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু যেই সুরের থেকে মানে উদ্বুদ্ধ হয়ে তিনি তৈরি করেছিলেন না, যে হরে কৃষ্ণ হরি বল হরি বল, সেই যে হরি বলের যে লাস্টের যে ধ্বনিগুলো, হরি বল হরি বল হরি বল হরি বল, কিন্তু সেই সুরকে অনুকরণ করে কিন্তু জয় হে জয় হে এই কথা, এইটা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু পরবর্তীকালে জাতীয় সঙ্গীতের এই সুরটা দিয়েছিলেন।
তো সেটাই বললাম আর কি। তো সব থেকে প্রাচীন বাংলার গান কিন্তু আমাদের কীর্তন। তো আমাদেরকে এইগুলো থেকে ভুললে চলবে না, এবং আমরা যতই আধুনিক হই না কেন আমাদেরকে শিকড়টাকে মনে রাখতে হবে, এবং আমাদের অরিজিনাল যে রুট সেটাকে যদি আমরা নিয়ে চলতে পারি তাহলে আই থিঙ্ক আমরা কখনোই মূল থেকে বিচ্ছিন্ন হব না। তো আমাদের এই অনুষ্ঠানটিতে জানার কোনো শেষ নেই বলে, তবুও এখন সমাপ্তটা করতেই হবে, একদম, কারণ একদম। না হলে ঘন্টায় দিয়ে দিন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা একদম। সমাপ্ত করছি আমাদের অনুষ্ঠানটা। আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সকল সাংস্কৃতিক, খেলাধুলা বলেন এবং খবর বলেন সবকিছু নজর রাখতে অবশ্যই নজর রাখবেন বিনোদন অনলাইন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো বিনোদন অনলাইনের পক্ষ থেকে এবং আমাদের এই অনুষ্ঠানটিতে স্পন্সর করেছে কলকাতা নিউজ লাইভ এবং ট্রফি সহজপাঠ। তো সকলে একত্রিত হই, এই সামান্য একটি উপহার দিদির হাতে আমি তুলে দিচ্ছি। থ্যাংক আপনাকে ইউ। অসংখ্য ধন্যবাদ, আপনি Thank you. এতটা সময় আমাদের মানে এই অনুষ্ঠানটির জন্য আর দিয়েছেন। তোমাদেরকেও থ্যাংক ইউ, তোমরা ইয়ং জেনারেশন এগিয়ে এসে এই ধরনের একটা অনুষ্ঠান করার সাহস দেখিয়েছো। তোমাদের মতন আরো ছেলেমেয়েরা এরকম ভাবে এগিয়ে আসুক, আমরা আমাদের মতন যারা একটু পুরনো মানুষজন তাদের একটু কথাবার্তা শুনুক, ভালো লাগে। যদি কিছুটা হলেও মানুষের কিছুটা পরিবর্তন হয়, জানি না কতটা হবে, কিন্তু তোমাদের মধ্যে দিয়ে এই মেসেজটাই সবার কাছে পৌঁছাতে চাই। দিদি আপনি আমার থেকে অনেকটাই বড়, তো আপনার থেকে আমি কিছু চাই, আমি শুধু আপনার থেকে আশীর্বাদটুকু চাই যে আগামী বছরগুলোতেও যেন এই বৈশাখী আড্ডা সিজন 1 আজকে যেরকম হয়েছে সিজন 2টাও যেন করতে পারে, শুধু একদম। সিজন 2 না, সিজন 3 এভাবে যেন করতে পারি। একদম, তোমরা করো, যত এগিয়ে যাও, বাংলা আমার সংস্কৃতিকে সাথে জানানো সমস্ত আমাদের রকম এটাই সহযোগিতা কাজ। আছে। আমাদের বাংলা সংস্কৃতিটাকে তুলে ধরা একদম একদম। এবং যা যা আছে আমরা বিদেশিও অনেক যেগুলো আছে দেখি, দেখো বাংলা তো ওগুলো বাংলা কখনো- মাধ্যমে দেখি এবং বাংলা তো কখনো বাংলাটাকে বিদেশি নেই। বিরোধী নয়। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথকে যদি দেখি আমরা আদর্শ করি, তাহলে আমরা যে আজকে ভালো ভালো যত কাজ করতে পেরেছি, যদি সেই সময় সমাজের কিছু ভালো কাজ, অনেক প্রতিকারমূলক কাজ যেটাকে বলে যে আমরা নবজাগরণ এসেছিল, সেটা কিন্তু যদি সেই সময় যদি ধরো ওই চিন্তা ভাবনা, যদি ওই বৈপ্লবিক চিন্তা ভাবনা যদি না আসতো, ইউরোপিয়ান চিন্তা ভাবনা না আসলে পরে কিন্তু আমাদের মধ্যে থেকে সেরকম উদার চিন্তা আসতো না। আজকে স্বামী বিবেকানন্দ বলো, বা আজকে বিদ্যাসাগর বলো, বা আজকে রাজা রামমোহন বলো, সেই সমস্ত গোড়া জিনিসগুলো থেকে বের করতে আমরা ওভারকাম করে উঠতে পারতাম না যদি সেই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে না তৈরি হতো। তো এটা অবশ্যই চিন্তা ভাবনার অভিনবত্ব এবং চিন্তা ভাবনার মধ্যে কি বলবো, পাশ্চাত্য চিন্তা ভাবনা আসাটা অবশ্যই দরকার আছে।